মঙ্গলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে একজন পরিশ্রমী কৃষক হুমায়ুন কবির থাকতেন। দায়িত্বের ভার কাঁধে আসার পর থেকেই তিনি পুরোপুরি ক্ষেত খামারে মগ্ন থাকতেন এবং ক্ষেতের কাজ করতে করতেই তার বয়সও হয়ে গিয়েছিল। তার নিজের বলতে একমাত্র সহায় ছিল তার একমাত্র ছেলে আরিফ। আরিফের জন্মের কয়েক বছর পরেই তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল, আর তখন থেকেই হুমায়ুন কবিরের পৃথিবী সেই ছেলে কেন্দ্রিক হয়ে উঠেছিল। হুমায়ুন কবির কঠিন পরিস্থিতির মধ্যেও খেতে দিনরাত পরিশ্রম করে আরিফকে পালন করেছিলেন এবং পড়াশোনা করিয়েছিলেন। আরিফও খুব বুদ্ধিমান এবং তীক্ষ্ণ বুদ্ধির ছেলে ছিল। তার মন সব সময় ব্যবসা বাণিজ্যের মতো বিষয়ে লেগে থাকত, কিন্তু টাকা পয়সার অভাবে সে কোনো ব্যবসা শুরু করতে পারছিল না। হুমায়ুন কবিরের চাষবাস থেকে যা সামান্য আয় হতো তা ঘর খরচেই শেষ হয়ে যেত। এই কারণেই আরিফ মন না চাইলেও প্রায়ই বাবার সাথে খেতে কাজ করতে যেত, যাতে ঘরের অবস্থা কিছুটা ভালো থাকে। কিছুক্ষণ পর আরিফ ক্ষেতের সব কাজ শেষ করে খুব সাবধানে কোদাল একপাশে রেখে দিল এবং ক্লান্তির ভারী শ্বাস নিয়ে বাবা হুমায়ুন কবিরের কাছে এসে বসল। বাবা, আমি এখানকার সব কাজ ভালোভাবে শেষ করে দিয়েছি, কিন্তু বাবা, কতদিন আমরা শুধু চাষবাস করে ঘর চালাবো? আপনি তো জানেন আমার মন ছোটবেলা থেকেই ব্যবসা করার দিকে। আমি চাই একদিন আপনার নাম উজ্জ্বল করি এবং একজন সফল ব্যবসায়ী হয়ে আমাদের ঘরের অবস্থা আরও ভালো করি। বেটা, আমিও মন থেকে চাই তোর স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হোক, কিন্তু কি করব বেটা, আমাদের ঘরে এত টাকা আসেই না যে তুই কোনো ভালো ব্যবসা শুরু করতে পারিস। এই চাষবাস থেকে যা সামান্য পাওয়া যায় তা তো ঘর খরচ আর দৈনন্দিন প্রয়োজনে শেষ হয়ে যায়। তার উপর আমারও বয়স হয়ে গেছে, কখনো ওষুধ, কখনো চিকিৎসা, এসবে অনেক খরচ হয়ে যায়। কিন্তু বেটা, তুই একদম চিন্তা করিস না, এখনকার জন্য মন দিয়ে এই চাষবাসই ভালোভাবে করতে থাক। পরিশ্রম কখনো বৃথা যায় না। আল্লাহ অবশ্যই তোর লেগে থাকা দেখবেন এবং একদিন তোকে একজন সফল ও সম্মানিত ব্যবসায়ী বানাবেন। বাবা, খেতে কাজ করে যে ক্লান্তি হয়, আপনার সাথে দুটি কথা বললেই যেন তা হাওয়ায় উড়ে যায়। আপনার কথা শুনে মনে শান্তি মেলে এবং সাহসও বাড়ে। আমার আপনার প্রতিটি কথায় পূর্ণ বিশ্বাস আছে। আমি পরিশ্রম করতে থাকব আর একদিন অবশ্যই একজন ভালো ও সফল ব্যবসায়ী হয়ে দেখাবো। এবং বাবা, আমি আপনার নাম অবশ্যই উজ্জ্বল করব। হ্যাঁ বেটা, জীবনে কখনো হার মানা উচিত নয়। চেষ্টা করলে হার হয় না, এই কথা আমি নিজের জীবনেই দেখেছি। তোর ওপর আমার পূর্ণ ভরসা আছে। তোর মা চলে যাবার পর আমার নিজের বলতে শুধু তুই রয়ে গেছিস। তোর জন্যই অগণিত স্বপ্ন দেখেছি আমি, আর প্রতিটি স্বপ্ন তোর সাফল্যের সাথেই জড়িত। তুই শুধু মন দিয়ে সততা ও লেগে থেকে নিজের কাজ করতে থাক। বেটা, পরিশ্রমের ফল দেরিতে হলেও অবশ্যই মেলে। এভাবে বাবা ছেলে নিজেদের মধ্যে কথা বলছিলেন, ঠিক তখনই সেই রাস্তা দিয়ে গ্রামেরই হাশেম আলী যাচ্ছিলেন। হুমায়ুন কবিরকে দেখে তিনি তৎক্ষণাৎ থেমে গেলেন এবং হাসি মুখে তাদের দিকে এগিয়ে এলেন। অরে হুমায়ুন, তোমার ক্ষেতের সব কাজ শেষ হয়ে গেছে? অরে হাশেম, ক্ষেতের কাজ কি কখনো শেষ হয়? যত করো ততই বাড়তে থাকে। এখনকার জন্য তো কাজ নিপটিয়ে দিয়েছি, কিন্তু বীজ বোনা আছে, সার দেওয়া আছে, অনেক কাজ এখনো বাকি। আর তুমি বলো, তোমার ক্ষেতে বীজ বুনে দিয়েছ? হ্যাঁ হুমায়ুন, আমার ক্ষেতের কাজ প্রায় শেষ হয়ে গেছে, শুধু সামান্য সার দেওয়া বাকি। বেশ হুমায়ুন, তুমি তো পুরো জীবন ক্ষেত খামারেই কাটিয়ে দিলে। এখন যদি সম্ভব হয় তো আরিফকে কিছু অন্যরকম করার সুযোগ দাও, যাতে সে এগিয়ে যেতে পারে এবং তোমাকেও এই বার্ধক্যে কিছুটা স্বস্তি ও বিশ্রাম মেলে। হাশেম, তুই যা বললি তা এমন নয় যে আমি আরিফকে নিজের মতোই কৃষক বানিয়ে রাখতে চাই। আমিও চাই আমার ছেলে বড় মানুষ হোক, কিছু নতুন করুক, এমন কিছু করুক যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর সত্যি বলতে কি, আরিফ খুব বুদ্ধিমান। কিন্তু হাশেম, আমাদের মতো গরিবদের জন্য হঠাৎ কোনো ব্যবসা শুরু করা সহজ নয়। অসুখ, ওষুধ, ঘরের রসদ সবে এত খরচ হয়ে যায় যে টাকা বাঁচেই না। শুধু এই কারণেই নতুন শুরু করার সাহস জোটাতে পারি না। অরে বাবা, আপনি আবার সেই সব কথা বলতে শুরু করলেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছু না কিছু করে অবশ্যই দেখাবো। আপনি শুধু আপনার গরিবের কথা মন থেকে বাদ দিন। আপনি যদিও কৃষক, কিন্তু আমার মনে আপনি সবসময় খুব বড় মানুষ ছিলেন। আমি আপনার উপর গর্ব করি যে নিজে কৃষক হয়েও আপনি আমার ব্যবসায়ী হওয়ার স্বপ্নে আমার সাথ দিচ্ছেন এবং আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছেন।
হ্যাঁ আরিফ বেটা, তোমার বাবা সত্যিই খুব ভালো এবং মনের সাফ মানুষ। যদি এখানকার কাজ শেষ হয়ে থাকে তো চলো এখন আমরা তিনজনে মিলে ঘর চলি। হাশেম আলীর এমন কথায় তিনজনেই ঘরের দিকে রওনা দিলেন। রাতের গভীর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। ঘরের দরজা খোলা এবং চারপায়ায় বাবা ছেলে দুজনেই বসেছিলেন। বাবা, আমি ভাবছি যে এখন আপনার বয়স অনেক হয়ে গেছে, তাই এখন থেকে ক্ষেতের সব কাজ আমিই সামলাবো। আপনি ঘরে বিশ্রাম করুন। আপনার এই দুর্বল হয়ে আসা স্বাস্থ্য যদি ক্ষেতের পরিশ্রম সহ্য করে তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে। তোর চিন্তা ঠিক আছে বেটা, কিন্তু এত বড় ক্ষেতের কাজ তুই একা সামলাতে পারবি না। বয়স বেড়ে গেছে বটে, কিন্তু এখনও আমার হাতে এত জোর আছে যে ক্ষেতের কাজ করতে পারি। তুই আমার চিন্তা করিস না বেটা। আমার তো শুধু এই বড় ইচ্ছা যে কোনোভাবে তোর নিজের ব্যবসা শুরু করে দিতে পারি, যাতে তুই একটা ভালো জীবন গড়তে পারিস। আমি জানি বাবা, আপনি লোক ক্ষেত খামারের সাথে অনেক বছর ধরে জড়িত, তাই হঠাৎ ছেড়ে দেওয়া আপনার পক্ষে সহজ নয়। কোনো কথা নয় বাবা, আপনি খেতে যান, কিন্তু বেশি পরিশ্রমের কাজ একদম হাতে নেবেন না। সেসব আমি করব, এবং ধীরে ধীরে আপনি খেতে যাওয়াও কম করে দিন, যাতে আপনার স্বাস্থ্যের ওপর কোনো বোঝা না পড়ে। হ্যাঁ বেটা, ঠিক আছে। এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমার খুব ক্লান্তি লাগছে। কাল আবার খেতে যেতে হবে। পেট চালাতে খেতে যাওয়া তো পড়বেই। ঠিক আছে বাবা, আপনি এখানেই বসুন। আমি রান্নাঘর থেকে খাবার পরিবেশন করে নিয়ে আসছি। তারপর আমরা দুজনে আরাম করে খেয়ে শুয়ে পড়ব। এমন বলে আরিফ রান্নাঘর থেকে খাবার নিয়ে এলো এবং বাবা ছেলে দুজনে খেয়ে নিলেন। পরের দিন হুমায়ুন কবির এবং আরিফ দুজনেই ক্ষেতের দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পর দুজনে ক্ষেতের কাছে পৌঁছে গেলেন। বাবা, কিছু জায়গায় এখনো কোদাল চালানো বাকি। যেখানে কাজ অসম্পূর্ণ আছে তা আমি পূর্ণ করে দিচ্ছি। আপনি ততক্ষণ ধারে বসে কিছুটা বিশ্রাম করুন। আমার কাজ শেষ হলে আপনাকে জানাবো, তারপর আপনি আরাম করে বীজ বুনে দেবেন। অরে না বেটা, এই কদিন তুই অনেক পরিশ্রম করে কোদাল চালিয়েছিস। তুই ধারে বসে কিছুটা বিশ্রাম কর, বাকি কাজ আমি আরাম করে পূর্ণ করে দিচ্ছি। অরে বাবা, এখন আপনি জেদ করবেন না। আপনার শরীরে এখন আর আগের মতো যৌবনের শক্তি নেই। আপনার সত্যি বিশ্রামের কঠিন প্রয়োজন। আপনি শুধু কিছুটা বিশ্রাম করুন, বাকি কাজ আমি সামলাবো। আরিফ অনেকবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু হুমায়ুন কবির কোনোভাবেই মানতে রাজি হলেন না। তিনি আরিফের সামনেই কোদাল চালানোর জেদ ধরে রাখলেন। শেষমেশ আরিফের কথা না মেনে তিনি খেতে নেমে পড়লেন এবং ধীরে ধীরে কিন্তু দৃঢ়তার সাথে কাজ করতে লাগলেন। রাতের গভীর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। আরিফ পাশের চেয়ারে চিন্তিত হয়ে বসেছিল, আর হুমায়ুন কবির চারপায়ায় ক্লান্তিতে অবশ হয়ে শুয়েছিলেন। দিনে আরিফের কথা না মেনে তিনি প্রয়োজনের চেয়ে বেশি খেতে কাজ করে ফেলেছিলেন, যার ফলে তার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। বাবাকে আমি দিনে কতবার বোঝালাম, কিন্তু তিনি জেদ ছাড়লেন না এবং সারা দিন কোদাল চালাতে থাকলেন। এখন তার শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। এই গভীর রাতে ডাক্তার সাহেবও আসতে পারবেন না। কোনোভাবেই এই রাত কাটাতে হবে। ভোর হলেই আমি দৌড়ে ডাক্তার সাহেবকে ডেকে আনব। ভোর হতেই আরিফ ডাক্তার সাহেবকে ডাকতে বেরিয়ে পড়ল। অরে আরিফ বেটা, তুমি এমন তাড়াহুড়ো করে কেন এসেছ? সব ঠিক আছে তো? কিছু হয়েছে কি? ও ডাক্তার সাহেব, আসলে কথা হলো বাবার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। কাল আমি আর বাবা খেতে কাজ করতে গিয়েছিলাম। আমি বারবার তাকে ভারী কাজ করতে বারণ করেছিলাম, কিন্তু তিনি জেদ ধরে সারা দিন কোদাল চালাতে থাকলেন। রাত হতে না হতেই তার শরীর খারাপ হয়ে গেল। আপনি দয়া করে একবার এসে বাবাকে দেখুন এবং কিছু ঔষধি দিন, যাতে তার কিছুটা স্বস্তি মেলে। আচ্ছা, তাহলে এই কথা। বেশ আরিফ বেটা, আমরা তোমার বাবা হুমায়ুন কবিরেরকে যতটা জানি, তিনি পরিশ্রম ছাড়া থাকতেই পারেন না। নিজের শরীরের খেয়াল রাখা যেন তিনি কখনো শিখলেনই না। বেশ, এখনও সব ছাড়ো আরিফ, চলো দুজনে তোমাদের ঘরের দিকে রওনা দিই। ডাক্তার সাহেব এমন বলে ঘরের ভিতর গিয়ে ঔষধির একটি ছোট ব্যাগ নিয়ে এলেন এবং দুজনে তৎক্ষণাৎ হুমায়ুন সাহেবের চিকিৎসার জন্য বেরিয়ে পড়লেন। ডাক্তার সাহেব হুমায়ুন কবিরের কাছে পৌঁছতেই এক মুহূর্ত দেরি না করে তার চিকিৎসা শুরু করে দিলেন, যাতে খারাপ হয়ে যাওয়া অবস্থা তৎক্ষণাৎ সামলানো যায়। আরিফ বেটা, আমি তোমার বাবার পুরো চিকিৎসা করে দিয়েছি। এখন ঘাবড়ানোর মতো কিছু নেই। তিনি শুধু বেশি ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু শোনো আরিফ,
তুমি হুমায়ুন কবিরকে এখন কোনোভাবেই কাজ করতে দেবে না, নইলে অবস্থা আবার খারাপ হতে পারে। যতটা সম্ভব তাকে পুরোপুরি বিশ্রামে রাখো। আর হ্যাঁ, আমি তার 4 পায়ার পাশে একটা ওষুধ রেখে দিয়েছি, তুমি সময় মতো খাইয়ে দিও। ডাক্তার সাহেব, আমি তো বাবাকে সবসময় বোঝাই যে বেশি পরিশ্রম করবেন না, কিন্তু বাবা প্রতিটি কাজ জেদ করে নিজেই করে নেন। তবে আপনি নিশ্চিন্ত থাকুন ডাক্তার সাহেব, এখন থেকে আমি তাকে কোনো কাজ করতে দেব না, তার পুরো দায়িত্ব আমার। ঠিক আছে আরিফ, তুমি তোমার বাবার যতটা সম্ভব খেয়াল রেখো। এখন আমি চললাম, এবং যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তো দ্বিধা না করে আমাকে বলো। এমন বলে ডাক্তার সাহেব সেখান থেকে ধীর পায়ে রওনা হয়ে গেলেন। কয়েকদিন কেটে গেল। হুমায়ুন কবিরের শরীর খারাপ হওয়ার পর এখন পুরো ক্ষেতের সব কাজ আরিফকেই একা সামলাতে হচ্ছিল। ক্রমাগত বাড়তে থাকা দায়িত্বের মাঝে সে নিজের ব্যবসায়ী হওয়ার স্বপ্নকেও মনে মনে চাপা দিয়ে রাখার কথা ভেবে নিয়েছিল। একদিন যখন আরিফ ক্ষেত থেকে ঘরের দিকে ফিরছিল, তখন রাস্তায় তাকে একজন সম্মানিত শেঠ ব্যবসায়ী নিজের সহকারীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। অরে বেটা, তুমি কি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ শেঠজি, আমি এই গ্রামেরই বাসিন্দা। আপনি বলুন, আপনার কি আমার থেকে কোনো সাহায্য দরকার? আসলে বেটা, আমি একজন ব্যবসায়ী এবং আমার বিভিন্ন ধরনের ব্যবসা বিভিন্ন জায়গায় চলে। সেই সূত্রে আজ আমি তোমাদের গ্রামে এসেছি। এখানকার এই জমি আছে যা আমি আমার পরবর্তী ব্যবসার জন্য কিনতে ভাবছি, কিন্তু আমার বোঝা যাচ্ছে না যে এই জমি আমার কাজের জন্য উপযুক্ত হবে কিনা। আর যেহেতু এই এলাকা আমার কাছে পুরোপুরি নতুন, তাই এখানকার জমি সম্পর্কে আমার বেশি জ্ঞান নেই। শেঠ ওসমান গনির এই কথা শুনে আরিফের মুখে খুশির আভা দেখা দিল, কারণ তার স্বপ্নও ব্যবসায়ী হওয়ার। আর শেঠের কথা শুনে তাকে মনে হলো যে তার স্বপ্ন ত্যাগ করতে হবে না। শেঠজি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে এখানকার জমি সম্পর্কে পুরো তথ্য দেব। এবং শেঠজি, সত্যি বলতে কি আমারও ব্যবসা বাণিজ্যে খুব মন লাগে। খ্যার, এখন আমি আপনাকে এই পুরো জমির সব প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আরিফ এমন বলে শেঠজিকে পুরো জমি সম্পর্কিত সব প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে বোঝাতে লাগল। আরে বা বেটা, তুমি তো এই জমির তথ্য খুব ভালোভাবে বুঝিয়ে দিলে, এবং সত্যি বলতে কি তোমার কথা বলার ধরনও আমার খুব পছন্দ হয়েছে। বেটা, আমার ব্যবসায় তোমার মতো বুদ্ধিমান ও সৎ লোকের আমার সত্যিই খুব দরকার। যদি তোমার কোনো আপত্তি না থাকে তো তুমি আমার ব্যবসার দেখাশোনা এবং হিসেব নিকেশের কাজ সামলাও, আমি তোমাকে তার বদলে ভালো মাইনে দেব। শেঠজি, আমার একদম কোনো আপত্তি নেই। আপনার সাথে কাজ করা আমার জন্য সত্যিই সৌভাগ্যের কথা, এবং আমি আপনার মন থেকে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে এই যোগ্য মনে করেছেন এবং আমাকে সাথ দিয়েছেন। আমি পুরোপুরি প্রস্তুত শেঠজি, আপনার সাথে ব্যবসার কাজ সামলানোর জন্য। তাহলে ঠিক আছে বেটা, কাল থেকে তুমি আমার ব্যবসার জায়গায় চলে আসবে। প্রথমবার এলে হয়তো আমার কাজের ঠিকানা চিনতে পারবে না, তাই আমি আমার একজন লোক তোমাকে আনতে পাঠাবো। আর হ্যাঁ বেটা, আমি এখনো তোমার নাম জিজ্ঞাসা করিনি, তোমার নাম কি? ঠিক আছে শেঠজি, আমি কাল অবশ্যই আসব। কিন্তু হ্যাঁ শেঠজি, আমার নাম আরিফ। আচ্ছা, তাহলে আরিফ, এখন আমি চললাম। তুমি কাল সময় মতো চলে এসো, আমি আমার একজন লোক তোমাকে আনতে পাঠাবো। রাতের গভীর নিস্তব্ধতা নেমে এসেছিল। আরিফ এবং হুমায়ুন কবির দুজনেই চারপায়ায় বসেছিলেন। তখন আরিফ ধীর স্বরে বাবাকে বলল, বাবা, আজ একটা খুব ভালো কথা হয়েছে। যখন আমি ক্ষেত থেকে ঘরে ফিরছিলাম, তখন রাস্তায় আমার দেখা হলো এক শেঠজির সাথে, আর তারপর সব কথা বিস্তারিত বর্ণনা। অরে বা বেটা, এ তো সত্যি খুব শুভ কথা। তুমি কাল সকালেই শেঠজির কাছে চলে যাও। আল্লাহর হাজারবার শুকর যে তিনি হঠাৎ তোমার সাথে এমন সৎ শেঠজির দেখা করিয়ে দিলেন। হ্যাঁ বাবা, শেঠজি বলেছেন যে কাল সকালে আমাকে আনতে তার একজন লোক পাঠাবেন, কারণ আমি তার ব্যবসার ঠিকানা ভালো চিনি না। তার লোক এলে আমি তার সাথে চলে যাব। চলুন বাবা, এখন শুয়ে পড়ি। পরের সকালেই শেঠ ওসমান গনি তার একজন লোককে আরিফকে আনতে তার ঘরে পাঠিয়ে দিলেন। আরে ভাই আরিফ, তুমি ঘরে আছো তো? আমাকে ওসমান শেঠজি তোমাকে আনতে পাঠিয়েছেন। ওসমান শেঠের লোকের ডাক শুনে আরিফ তৎক্ষণাৎ বাইরে এসে বলল, আচ্ছা ভাইয়া, আপনাকেই তাহলে শেঠ ওসমান গানি পাঠিয়েছেন। তিনি কাল বলেছিলেন যে আমাকে আনতে তার একজন লোক পাঠাবেন, তাহলে সেই আপনি? হ্যাঁ আরিফ, আমি শেঠ ওসমান গনিরই লোক। যদি তোমার আর কোনো প্রশ্ন না থাকে তো চলো,
আমাদের শেঠজির ব্যবসার জায়গায় পৌঁছতে হবে। আসলে শেঠজি সময়ের খুব পাক্কা, দেরি হলে আমার বকুনি খেতে পারে। আর হ্যাঁ, যদি কিছু জিজ্ঞাসা করতে হয় তো রাস্তায় যেতে যেতে আরাম করে জিজ্ঞাসা করে নিও। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চলুন। এমন বলে দুজনে ওসমান গনির ব্যবসার জায়গার দিকে রওনা দিলেন। এভাবে দুজনে কথা বলতে বলতে এগিয়ে চললেন। বেশ ভাইয়া, আপনি শেঠজির কাছে কবে থেকে কাজ করছেন? আরে আরিফ, আমার তো শেঠজির কাছে কাজ করতে প্রায় 4 বছর হয়ে গেল। আর সত্যি বলতে কি, শেঠজি সত্যিই খুব সৎ ও বোঝাপড়ার মানুষ। হয়তো এই কারণেই তার ব্যবসা আজ অবধি এত সততা ও সাফল্যের সাথে চলে আসছে। কিছুক্ষণ পরই শেঠজির লোক আরিফকে নিয়ে ওসমান গনির ব্যবসার জায়গায় পৌঁছে গেল, যেখানে শেঠজির সব ব্যবসা সামলানো হতো। শেঠজি, আমি আরিফকে নিয়ে এসেছি। আরিফের ঘর কিছুটা দূরে পড়ে, তাই আপনার বলা সময়ের থেকে আমাদের কিছুটা দেরি হয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা চাইছি। কোনো কথা নেই রামু, এত দেরিও হয়নি। বেশ, এখন তুমি যাও এবং নিজের কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, বাকি সবাইকেও বলে দিও যে সবাই নিজেদের কাজে লেগে পড়ুক। জি শেঠজি, ঠিক আছে, আমি এখনই গিয়ে সবাইকে বলে দিচ্ছি, যাতে সবাই নিজেদের কাজে মন দিতে পারে। তো আরিফ, আজ তোমার আমাদের ব্যবসার কাজে প্রথম দিন, তাই হয়তো হঠাৎ সবকিছু বুঝতে পারবে না। এই কারণে তুমি আমার সহকারী নজরুলের সাথে যাও। সে তোমাকে আমাদের ব্যবসার সব জায়গা দেখাবে এবং কাজকর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবে। তো নজরুল, তুমি আরিফকে আমাদের পুরো ব্যবসার জায়গা দেখাও এবং প্রতিটি জিনিস সম্পর্কে ভালোভাবে বোঝাও। আরিফ বুদ্ধিমান ছেলে, আমাদের ব্যবসায় ভালো সাথ দেবে এবং তারও ভালো হবে। ঠিক আছে শেঠজি, আমি আপনার বলা মতোই করব। আপনি একদম চিন্তা করবেন না। নজরুল ভাইয়া, চলুন আমরা কাজের জায়গার দিকে রওনা দিই। কাজের ব্যাপারে দেরি করলে কোনো লাভ নেই। সময় মতো কাজ সময়েই করা উচিত। চলুন ভাইয়া। আরিফের এমন কথায় নজরুল এবং আরিফ তৎক্ষণাৎ কাজের জায়গার দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পর নজরুল এবং আরিফ কাজের জায়গায় পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন যে সব শ্রমিকরা নিজেদের কাজে মন দিয়ে জুটে আছে এবং পুরো পরিবেশে একটা শৃঙ্খলা ও ব্যস্ততা স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিফ, এই সেই জায়গা যেখানে আমাদের শেঠজির ব্যবসার সবচেয়ে বড় অংশ চলে। যদিও শেঠজির কিছু অন্য কাজ বিভিন্ন জায়গায়ও ছড়ানো আছে, কিন্তু মূল ব্যবসা তো এখান থেকেই সামলানো হয়। এখন তোমাকে এসব কাজের দেখাশোনা করতে হবে। হিসেব নিকাশ থেকে দৈনন্দিন ব্যবস্থাপনা পর্যন্ত সব কিছুর উপর নজর রাখতে হবে। শুধু একটা কথা মনে রেখো, যদি সামান্যতম ভুল হয়ে যায় তাহলে শেঠজি খুব রেগে যেতে পারেন। আপনি একদম চিন্তা করবেন না নজরুল ভাইয়া, আমার ব্যবসা বাণিজ্য সম্পর্কে ভালো জ্ঞান আছে। ব্যবসা তো আমার ছোটবেলা থেকে স্বপ্ন, তাই আমি ওসমান শেঠের ব্যবসা পুরো লেগে থেকে ও সততার সাথে সামলাবো। আর দেখবেন ভাইয়া, আমার কাজ দেখে একদিন শেঠজি নিজেই আমায় প্রশংসা করবেন। তোমার এই আত্মবিশ্বাস দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো আরিফ। আশা করি তোমার সব মনোকামনা অবশ্যই পূরণ হবে। আর হ্যাঁ, এখানকার কাজ নিপটিয়ে সোজা আমাদের হিসেবের অফিসে চলে এসো। আমি আর শেঠজি সেখানেই মিলব। এখন আমি চললাম, তুমি তোমার কাজ শুরু করে দাও। নজরুল এমন বলে সেখান থেকে চলে গেলেন এবং আরিফও তৎক্ষণাৎ নিজের কাজে লেগে পড়ল। কিছুদিন কেটে গেল। এখন আরিফ শেঠ ওসমান গনির সবচেয়ে বিশ্বস্ত ও বিশেষ লোক হয়ে উঠেছিল। নিজের বুদ্ধি, সততা এবং পরিশ্রমের কারণে শেঠ ওসমান তার অধিকাংশ গুরুত্বপূর্ণ দায়িত্ব আরিফকেই দিয়ে দিয়েছিলেন, কারণ এখন তার আরিফের ওপর পূর্ণ ভরসা হয়ে গিয়েছিল। কিছু সময় পর হিসেবের অফিসে শেঠ ওসমান গনি এবং তার সহকারীরা পৌঁছে গেলেন। তো আরিফ, ব্যবসার কাজকর্ম কেমন চলছে? আর বেটা, সত্যি বলতে কি, তোমার আসার পর থেকে আমার আগের মতো কোনো চিন্তাই থাকে না। তুমি সত্যিই খুব বুদ্ধিমান, পরিশ্রমী এবং সৎ স্বভাবের ছেলে, এবং তোমার আসার পর থেকে আমার ব্যবসা আগের চেয়েও ভালো চলতে শুরু করেছে। আপনার অনেক অনেক ধন্যবাদ শেঠজি। আপনি আমাকে এই যোগ্য মনে করে আমার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন। শেঠজি, আমি সবসময় আপনার ব্যবসাকে নিজের কাজ মনে করে পুরো নিষ্ঠা ও সততার সাথে করে এসেছি। আল্লাহর রহমতে আজকাল ব্যবসার কাজকর্মও খুব ভালোভাবে চলছে। ধন্যবাদের কোনো কথা নেই বেটা, এসব তোমার পরিশ্রম ও লেগে থাকার ফল। আরিফ বেটা, যদি তুমি এই নিষ্ঠার সাথে কাজ করতে থাকো তাহলে একদিন নিজের ব্যবসা শুরু করার তোমার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে। আর হ্যাঁ, এসব ব্যাপারে আমি সব সময় তোমার সাথে আছি। শুধু তুমি আমার বিশ্বাস কখনো ভেঙো না। অরে শেঠজি, এ আপনি কি বলছেন? আজ আমি যেখানে পৌঁছেছি সব আপনারই কৃপা, মার্গদর্শন এবং বিশ্বাসের ফল। আপনার বিশ্বাস ভাঙার তো দূরের কথা, আমি এমন ভাবতেও পারি না।
আর শেঠজি, আপনার কথা একদম ঠিক। এক না একদিন আমি নিজের ব্যবসা অবশ্যই শুরু করব, এবং সেই দিন আপনার গর্ব বোধ হোক, এটাই আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে। হরে বেটা, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমি তো এমনিই বলছিলাম। বেশ, এখন সন্ধে হয়ে আসছে, তুমি এখানকার বাকি কাজ নিপটিয়ে সব গুটিয়ে তালা লাগিয়ে ঘরে চলে যাও। আমিও এখন বেরোচ্ছি। ওসমান গনি এমন বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। রাতের গভীর নিস্তব্ধতা ছিল। আরিফ এবং হুমায়ুন কবির চারপায়ায় বসেছিলেন। তখন আরিফ ধীর স্বরে বাবাকে বলল, তুই বলতো, তোর কাজকর্ম কেমন চলছে? আর হ্যাঁ, ওই ওসমান সাহেব কেমন মানুষ? বাবা, শেঠজি সত্যিই খুব ভালো মানুষ। তার ব্যবহারও খুব নম্র এবং মন থেকেও পুরোপুরি সাফ। তার সাথে কাজ করতে করতে আমার ব্যবসার অনেক ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। এই কারণে আমি ভাবছি যে কয়েক মাস পর নিজের ব্যবসা শুরু করে দেব। শেঠজিও ঠিক এই কথা বলেছেন যে যখনই দরকার হবে তিনি প্রতি পদক্ষেপে আমার সাথ দেবেন। এ তো খুব আনন্দের কথা বেটা। তুমি শুধু তোমার নিষ্ঠা ও সততার সাথে এভাবে কাজ করতে থাকো, আল্লাহ অবশ্যই তোমার সব মনোকামনা পূরণ করবেন। চলো, এখন বেশি কথা না বলি। তুমি সারাদিন কাজ করে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, তাই কিছুটা বিশ্রাম করো। আমারও ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তুই বিশ্রাম কর বেটা। কয়েক মাস কেটে গেল এবং আরিফের পরিশ্রম এবং সততা শেষমেশ রং দেখালো। আজ তার নিজের ব্যবসার শুভারম্ভের প্রথম দিন। এই আনন্দে গ্রামের লোকজনও জড়ো হয়েছে। আরিফের এই সাফল্যের পিছনে শেঠ ওসমান গনিরও বড় অবদান ছিল, তাই তিনি নিজে আরিফকে আশীর্বাদ ও অভিনন্দন জানাতে সেখানে পৌঁছে গেলেন। অভিনন্দন আরিফ, আজ তোমার পরিশ্রম, নিষ্ঠা এবং সত্যের কারণে তোমার স্বপ্ন সত্যি হয়েছে। এখন থেকে আরও লেগে থেকে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাও। আর হ্যাঁ, যদি কোনো ব্যাপারে তোমার আমার সাহায্যের দরকার হয় তাহলে দ্বিধা না করে আমাকে বলো। আমি সব সময় তোমার সাথে দাঁড়িয়ে আছি। আপনার অনেক অনেক ধন্যবাদ শেঠজি। যদি আজ আপনি আমার সাথে না থাকতেন তাহলে হয়তো আমি কখনো এখানে পৌঁছতে পারতাম না। আপনার এই উপকার আমি জীবনভর ভুলব না। আর শেঠজি, আপনারও যদি কখনো আমার দরকার হয় তো শুধু একবার আদেশ করুন, আমি তৎক্ষণাৎ আপনার সামনে হাজির হয়ে যাব। শেঠজি, আমার তরফ থেকে আপনাকে হৃদয়ের ধন্যবাদ। আপনি আমার ছেলেকে যে মর্যাদায় পৌঁছে দিয়েছেন, তার প্রতিটি স্বপ্ন সত্যি করার পিছনে আপনার বড় অবদান আছে। আপনার এই উপকার আমি জীবনভর ভুলব না। এতে ধন্যবাদের কোনো কথা নেই ভাই সাহেব। এ তো আরিফের কঠোর পরিশ্রম ও লেগে থাকারই ফল। খ্যার, এখন এসব কথা এখানেই ছেড়ে দিই। মুহূর্ত বেরিয়ে যাওয়ার আগে চলুন ব্যবসার শুভারম্ভ করে নিই। এভাবে আরিফের পরিশ্রম শেষমেশ রং দেখালো এবং তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। তার বছরের পুরনো স্বপ্ন পূরণ হয়ে গেল এবং সাথে সাথে তার বাবা হুমায়ুন কবিরের মাথা গর্বে আরও উঁচু হয়ে গেল। সেই মুহূর্ত থেকে দুজনের জীবনে আনন্দের এক নতুন আলো ছড়িয়ে পড়ল, যেন তাদের সব তপস্যা আজ সার্থক হয়ে গেল।